আজকে আমরা দুই বা ততোধিক পদার্থের মিশ্রণ থেকে উপাদানগুলিকে কিভাবে পৃথক করা যায় তার কতকগুলো নিয়ম তোমাদের শেখাব। বিষয়টি বলার আগে কতকগুলো ঘটনা তোমাদের বলছি, শোনো। ঘটনা 1, মনে করো বাড়িতে আজ তোমাদের রান্না হবে। হঠাৎ করে রান্নার গ্যাস শেষ হয়ে গেল। তাহলে কিসে রান্না করবে? কেরোসিন তেলে। কিন্তু হলো কি, কেরোসিন তেলটা জলের মধ্যে পড়ে গেল। তাহলে তুমি কি করবে? রান্না কি বন্ধ করে দেবে? ঘটনা 2, বাজার থেকে মনে করো তোমার বাবা লবণ কিনে আনলো, কিন্তু সেই লবণটা বিশুদ্ধ নয়, ইমপিওর অথবা ভেজাল। তাহলে তুমি কি করবে? ওই ভেজাল লবণটাই খাবে? ঘটনা 3, সমুদ্রের কাছে বেড়াতে গেছো। তোমার সামনে দিগন্ত জলরাশি। হঠাৎ করে প্রচণ্ড জল পিপাসা পেল। তুমি কি করবে? সমুদ্রের জল খাবে না কি করবে? এই যে 3টে ঘটনা বললাম, প্রথম ঘটনায় কেরোসিন তেলটি জলে পড়ে গিয়েছিল। কেরোসিন তেলটিকে ফেলে না দিয়ে জল থেকে কি করে আলাদা করা যায় তার উপায় শেখাবো। দ্বিতীয় ঘটনা, বাজার থেকে যে লবণ কিনে আনা হলো, ওই লবণটা ভালো ছিল না। ভেজাল লবণ থেকে কিভাবে বিশুদ্ধ লবণ পাওয়া যায় তার নিয়মও আজকের পাঠে শেখানো হবে। ঘটনা 3, সমুদ্রের জল পানীয় নয়, ওটা খাওয়া যায় না। তা সমুদ্রের জল থেকে কিভাবে বিশুদ্ধ জল পাওয়া যায় তার নিয়মও আজকের পাঠে দেখানো হবে। তাহলে কি বললাম? যে 2 বা ততোধিক মিশ্রণে যে উপাদানগুলি থাকে তা পৃথকীকরণে নানা রকম পদ্ধতি আছে। পদ্ধতিগুলো হলো: 1, আংশিক কেলাসন, 2 নম্বর ঊর্ধ্বপাতন, 3 নম্বর পাতন, 4 নম্বর বিভেদকারী ফানেলের সাহায্যে পৃথকীকরণ, আর 5 নম্বর আংশিক পাতন। মোটামুটি এই 5টা পদ্ধতির সাহায্যেই আলাদা করা যায়। তা প্রত্যেকটা পদ্ধতিতে কোন কোন ধরনের পদার্থগুলোকে আলাদা করা যায় তার কিছু নিয়ম আছে, সেইগুলো কি একে একে আলোচনা করব। চলো শুরু করা যাক। 1 নম্বর হচ্ছে আংশিক কেলাসন। প্রশ্ন হলো, আংশিক কেলাসনের সাহায্যে সাধারণত কোন ধরনের পদার্থগুলিকে পৃথক করা যায়? সেটা হলো, লক্ষ্য করো, বিভিন্ন দ্রাব্যতাযুক্ত একাধিক পদার্থের মিশ্রণ থেকে ওই পদার্থগুলোকে আলাদা করা যায়। যেমন মনে করো সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ, এর মধ্যে পটাশিয়াম নাইট্রেট মেশানো আছে। তার ফলে সোডিয়াম ক্লোরাইডটা কি হয়ে গেল? ইমপিওর হয়ে গেল। পটাশিয়াম নাইট্রেটের জলে দাব্যতা খুব বেশি, সোডিয়াম নাইট্রেটের জলে দাব্যতা কম। তাহলে এই দুটো পদার্থ থেকে KNO3 থেকে NaCl-কে আলাদা করা যায় আংশিক কেলাসন প্রক্রিয়ার সাহায্যে। কি করে আলাদা করব? চলো পদ্ধতিটি ব্যাখ্যা করা যায়। এই মনে করে একটি বিকার আছে। এই বিকারে করবে কি, একটুখানি জল নেবে, খুব কম পরিমাণে জল না। তার মধ্যে সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম নাইট্রেট অর্থাৎ যে ভেজাল লবণটি আছে সেটাকে এর মধ্যে দ্রবীভূত করে ফেল। তাহলে একটি বিকারে সামান্য একটু জল নিয়ে ভেজাল লবণটি দ্রবীভূত করো। 2 নম্বর কি করবে? প্রায় সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে। দ্বিতীয় এতে কি করবে? এবার এটাকে ধীরে ধীরে ঠান্ডা করো। কিছুক্ষণ ঠান্ডা করলেই কি হবে না, দুটো লবণের দাব্যতা আলাদা। আগেই বলেছি সোডিয়াম ক্লোরাইডের দাব্যতা কম, পটাশিয়াম নাইট্রেটের জলে দাব্যতা বেশি। যখনই ঠান্ডা করবে দুটো লবণের মধ্যে
যে লবণটা দাব্যতা কম সেটা আগে কেলাসিত হবে। সোডিয়াম ক্লোরাইডের যেহেতু দাব্যতা কম, কিছুক্ষণ পর দেখতে পাবে দ্রবণের মধ্যে সোডিয়াম ক্লোরাইডটা এই বিকারের মধ্যে আস্তে আস্তে জমা হয়ে গেল। তাহলে বিকারটাকে যত ঠান্ডা করবে আস্তে আস্তে ধীরে ধীরে সোডিয়াম ক্লোরাইডটা কেলাসিত হবে। পটাশিয়াম নাইট্রেটের দাব্যতা বেশি বলে ও কিন্তু তখনও দ্রবণের মধ্যে থেকে যাবে। এবার এটাকে ছেঁকে নাও, ফিল্টার করে নাও। ফিল্টার করে যে ফিল্টার পেপারের মধ্যে সোডিয়াম ক্লোরাইডটাকে পেলে ওটাকে ডেসিকেটারের মধ্যে অনেকক্ষণ রেখে দাও, রেখে ঠান্ডা করো, রেখে দাও। রেখে দিলেই কিন্তু আমরা বিশুদ্ধ লবণটা পেতে পারি। তাহলে বাজার থেকে যে ভেজাল লবণটি আনা হলো সেটা কিন্তু আমাদের খেতে হলো না, সেখান থেকে বিশুদ্ধ করে আমরা সেটাকে ব্যবহার করি। চলে আসি দ্বিতীয় উপায়, ঊর্ধ্বপাতন। প্রথমেই জানতে হবে ঊর্ধ্বপাতন কাকে বলে। না, আমরা জানি বেশিরভাগ পদার্থকে তাপ দিলে, হিট দিলে সেটি আগে তরল হয়, এই তরলটাকে আবার হিট দিলে সেটা আবার গ্যাসে পরিণত হয়। হয়েছে? তাহলে পদার্থকে তাপ দিলে সেটা তরল, আবার তাকে তাপ দিলে কিসে হয়? গ্যাসে পরিণত হয়। কিন্তু কিছু কিছু পদার্থ আছে যাকে তাপ দিলে সেটা তরলে পরিণত না হয়ে সরাসরি গ্যাসে পরিণত হয়। এই ধরনের পদার্থকে আমরা ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয়। ঘটনাটাকে আমরা কি বলি? ঊর্ধ্বপাতন বলা হয়। এই রকম পদার্থ কি কি আছে মনে রাখবে। অ্যামোনিয়াম ক্লোরাইড, এই পদার্থটা ঊর্ধ্বপাতিত হয়। আর কে হয়? কর্পূর, আর কে? আয়োডিন। এই তিনটে হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। এখন এই ঊর্ধ্বপাতিত পদার্থের সঙ্গে যদি অন্য পদার্থ মেশানো থাকে তাহলে সেগুলোকে পরস্পর পৃথক করা যায় ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার সাহায্যে। তার মানে কি? অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে বালি, আয়োডিনের সঙ্গে বালি, কর্পূরের সঙ্গে অন্য আর একটা পদার্থ যেটা ঊর্ধ্বপাতিত হয় না, সেগুলো যদি মেশানো থাকে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার সাহায্যে আলাদা করা যায়। পদ্ধতিটি কীরকম লক্ষ্য করো। এই হচ্ছে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার চিত্র। এখানে একটা চীনামাটির পাত্র নেওয়া, এটা চীনামাটির পাত্র। এর মধ্যে ঊর্ধ্বপাতিত পদার্থ এবং অন্য পদার্থটি, যেমন কি বললাম কর্পূর কিংবা বালি, এই চীনামাটির পাত্রের মধ্যে নিয়ে নেওয়া হয়। সেটাকে একটা তার জালির উপরে বসানো হয়। এবার একটা ফানেলকে উল্টো করে দিকে এর মধ্যে চেপে দেয়া হয়, ঢেকে দেয়া হয়। ফানেলের গায়ে একটা ভেজা রুমাল দিয়ে এইটাকে আবৃত করে দেয়া হয় বাইরের অংশটা। আর ফানেলের ওপরের খোলা মুখে একটা তুলো লাগিয়ে দেয়া হয়। খোলা মুখটা অনেকটাকে বন্ধ করে দেয়া হয়। বুনসেন বার্নার দিয়ে এটাকে গরম করা হয়। গরম করলে কি হয়? যে পদার্থটি ঊর্ধ্বপাতিত হয় সেটা সরাসরি বাষ্পে পরিণত হবে। বাষ্পটা কি হয়? ফানেলের ভেতর দিয়ে বেরোবার চেষ্টা করবে, কিন্তু ওপরের মুখটা বন্ধ আছে, তুলো দিয়ে বন্ধ আছে, বেরোতে পারবে না। তখন কি হয়? এখানে গায়ে ভেজা রুমাল দিয়ে লাগানো আছে, এই ঠান্ডা জায়গা, এখানে ফানেলের গায়ে ঊর্ধ্বপাতিত পদার্থটা জমা হয়। কিছুক্ষণ পর এই ফানেলটিকে সরিয়ে এর গায়ে যে ঊর্ধ্বপাতিত পদার্থগুলো আটকে আছে সেটাকে ছুরি দিয়ে চেঁচে বার করে নেওয়া হয়। এটাই হচ্ছে ঊর্ধ্বপাতন প্রণালী। নেক্সট, মিশ্রণ পৃথকীকরণে আর একটা প্রণালী হলো 3 নম্বর পাতন পদ্ধতি বলা হয়। পাতন পদ্ধতিতে জানতে হবে কোন ধরনের পদার্থকে পরস্পর থেকে আলাদা করা যায়। মনে রাখবে, কোনো কঠিন পদার্থ যদি তরলে দ্রবীভূত হয়ে থাকে সেই কঠিন তরল পদার্থটিকে কঠিন পদার্থ থেকে আলাদা করা যায়। মানে একটু আগেই বললাম সমুদ্রের জল তো খাওয়া যায় না, ওই সমুদ্রের জল থেকে পাতন প্রক্রিয়ায় আমরা সোডিয়াম ক্লোরাইডটাকে এলিমিনেট করে বিশুদ্ধ জলটাকে আলাদা করে সেটাকে তুমি পান করতে পারো। ঠিক আছে? তাহলে উদাহরণ কি? সমুদ্রের জলে সোডিয়াম ক্লোরাইড আছে, H2 আছে, সেটাকে পাতন করলে
আমরা NaClটাকে এলিমিনেট করে বা বাদ দিয়ে আমরা জলটাকে পেতে পারি এবং সেই জলটাকে পানীয় হিসাবে ব্যবহার করা যায়। পাতন পদ্ধতিটি কিভাবে করা হয় তার অ্যারেঞ্জমেন্টটি লক্ষ্য করো। এই হচ্ছে পাতন পদ্ধতির অ্যারেঞ্জমেন্ট। এখানে একটা লক্ষ্য করো, গোলতল ফ্লাক্স নেওয়া হয়। এই ফ্লাক্সের মধ্যে ওই সমুদ্রের জল বা যে কঠিন পদার্থটি তরলে দ্রবীভূত আছে সেটা এর মধ্যে নিয়ে নেওয়া হয়। পাতন ফ্লাক্সটিকে তারজালির ওপর বসানো হয় এবং ক্ল্যাম্পের সাহায্যে আটকে দেওয়া হয়। পাতন ফ্লাক্সের মুখের মধ্যে এদিকে একটা কন্ডেন্সার লাগানো হয়। কন্ডেন্সারের ভেতর দিয়ে একটা নল থাকে এবং তার চারপাশে ঠান্ডা জলের একটা আবরণ আছে। এখান দিয়ে জল কন্ডেন্সারের এই অংশ দিয়ে নিচের অংশ দিয়ে জল প্রবেশ করে আর ওপরের অংশ দিয়ে জল বেরিয়ে যায়। কন্ডেন্সারের অন্য প্রান্তটিতে একটা গোলতল ফ্লাক্স গাহক পাত্র থাকে যেখানে তরলটি জমা হয়। যেই উত্তপ্ত করতে শুরু করবে সঙ্গে সঙ্গে ওটা গরম হবে। আরও কিছুক্ষণ উত্তপ্ত করলে কি হয়, সেটা বাষ্পে পরিণত হয়। জলটা তখন কি হয়, ওপর দিয়ে বেরোবার চেষ্টা করবে। ওপরের মুখটা বন্ধ আছে, তখন পাশের এই পার্শ্ব নল দিয়ে কন্ডেন্সারের মধ্যে দিয়ে ভেপারটা তরল পদার্থের বাষ্পটা যাবে। যেই বাষ্পটা এর মধ্যে দিয়ে যাবে এখানে কি হয় না, ঠান্ডা জলের আবরণ আছে, এখানে ঠান্ডা হয়। সেই তরলটি তখন গ্যাসটি তখন তরলে পরিণত হয় এবং সেই তরলটা গাহক পাত্রে জমা হয়। তাহলে এখানে তরলটা জমা হলো, সেখানে যদি সমুদ্রে জল নাও, এখানে যে তরলটা জমা হয় এটাকে আমরা ব্যবহার করতে পারো এবং এটাকে খেতে পারো। এটা খুব অসুবিধে নেই, এটা মিষ্টি জল হয়ে যাবে। 4 নম্বর পদ্ধতি, পৃথকীকরণে আরেকটি পদ্ধতি হলো বিভেদকারী ফানেলের সাহায্যে পৃথকীকরণ। এই পদ্ধতির সাহায্যে কোন তরলকে আলাদা করা যায়? মনে রাখবে, দুটি তরল পদার্থ যদি একটি অন্যটির সাথে না মেশে তাহলে সেই সমস্ত তরল পদার্থগুলিকে একটি থেকে অন্যটি বিভেদকারী ফানেলের সাহায্যে আলাদা করা যায়। যেমন কেরোসিন আর জল দুটিকে মিশিয়ে দাও, কেরোসিন জলের মধ্যে মেশে না, বা তেল ও তেল জলের সঙ্গে মেশে না, এদের মধ্যে একটা লেয়ার করে থাকে, তা সেই দুটি তরলকে পরস্পর থেকে বিভেদকারী ফানেলের সাহায্যে আলাদা করা যায়। কি করে করা যায় লক্ষ্য করো। এই হচ্ছে বিভেদকারী ফানেলের একটা যন্ত্র। এখানে একটা ভালভ থাকে, উপরে একটা ঢাকনা থাকে। প্রথমে ঢাকনাটি খুলে নেওয়া হয়, তেল ও জলের মিশ্রণটিকে বিভেদকারী ফানেলের মধ্যে ঢেলে দেওয়া হয়। তাহলে কি হয় না, তেল ও জল পরস্পর মেশে না, উভয়ের মধ্যে একটা লেয়ার করে থাকে। এই লক্ষ্য করো, এখানে একটা লেয়ার হয়ে আছে। পরিষ্কার বোঝা যাবে একদিকে একটা তরল, অন্যদিকে একটা তরল আছে। সাধারণত দুটি তরলের মধ্যে যে তরলটি ভারী বা যার ঘনত্ব বেশি সেটি নিচের পোর্শনে থাকে, আর যার ঘনত্ব কম সেটা ওপরের দিকে থাকে। তা তেল আর জলের মধ্যে জলের ঘনত্ব বেশি বলে জলটা নিচে আছে, তেলটা উপরে আছে। এইবার তরলটাকে এর মধ্যে ঢেলে দিয়ে কিছুক্ষণ স্থিরভাবে রেখে দেওয়া যায়। নিচে একটা বিকার সেট করা হয়, ভালভটাকে আস্তে আস্তে খুলে দিলে জলটা আস্তে আস্তে এখানে জমা হবে। জল যেই জমা হবে আস্তে আস্তে লেয়ারটা উপর থেকে নিচের দিকে নামতে শুরু করবে। যেই কাছাকাছি এখানে চলে আসবে তখন সঙ্গে সঙ্গে ভালভটাকে বন্ধ করে দাও। তাহলে নিচে জল আর বিভেদকারী ফানেলের মধ্যে তেল, এই দুটোকেই আলাদা করা যাবে। প্রথমে একটা তোমাদের ঘটনা বলেছিলাম, কেরোসিন তেল এবং জলে মিশে গেছে, তা সেই দুটো এই পদ্ধতির সাহায্যে আলাদা করা যায়। নিচে তোমরা জলটাকে পাবে আর উপরে কেরোসিন তেলটাকে পাবে। পৃথকীকরণে আরেকটি পদ্ধতি আছে, সেই পদ্ধতিটি হলো আংশিক পাতন। আংশিক পাতন পদ্ধতির সাহায্যে কোন কোন তরলকে আলাদা করা যায়? মনে রাখবে, স্ফুটনাঙ্কের পার্থক্য আছে, এই রকম দুটি তরলকে পরস্পরের সাহায্যে
আংশিক পাতন প্রক্রিয়ার সাহায্যে আলাদা করা যায়। যেমন ইথাইল অ্যালকোহল C2H5OH সংকেত, এর স্ফুটনাঙ্ক 78 ডিগ্রি সেন্টিগ্রেড, আর জল এর স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দুটি পদার্থটির স্ফুটনাঙ্কের প্রায় 22 ডিগ্রি সেন্টিগ্রেড তফাৎ আছে, পার্থক্য আছে। এই দুটি পদার্থকে পরস্পর আমরা আংশিক পাতন প্রক্রিয়ায় আলাদা করতে পারি। কি করে আলাদা করব? লক্ষ্য করো, এই হচ্ছে আংশিক পাতন প্রক্রিয়ায় আলাদা করার মোটামুটি একটা অ্যারেঞ্জমেন্ট। এখানে একটা পাতন ফ্লাক্স রাখা থাকে। পাতন ফ্লাক্সের মধ্যে ওই তরল দুটি অর্থাৎ ইথাইল অ্যালকোহল এবং জল এখানে নিয়ে নিতে হবে এবং এটাকে তার জালির ওপর বসিয়ে ক্ল্যাম্পের সাহায্যে আটকে দিতে হবে। এবার ওপরে কর্কের মধ্যে দিয়ে একটা দীর্ঘ পাতন স্তম্ভ লাগিয়ে দাও। পাতন স্তম্ভের পার্শ্ব নল দিয়ে একটা কন্ডেন্সারের সঙ্গে কানেক্ট করতে হবে। কন্ডেন্সারের সঙ্গে একটা গ্রাহক যোগ করে এখানে একটা কনিক্যাল ফ্লাক্স রেখে দিতে হবে। এই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। তবে এই পাতন ফ্লাক্সটা যত বেশি দীর্ঘ হবে ততই কিন্তু ভালো হবে। বুনসেন বার্নার দিয়ে এটাকে গরম করতে শুরু করো। গরম করলে কি হবে? মোটামুটি 78 বা 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে গরম করা হয়, কারণ ইথাইল অ্যালকোহলের বয়েলিং পয়েন্ট 80, জলের 100। দুটি তরলের মধ্যে যার বয়েলিং পয়েন্ট কম সেই টেম্পারেচারই উত্তপ্ত করা হয়। যাই হোক, 80 ডিগ্রি টেম্পারেচারে গরম করলে বেশিরভাগ ইথাইল অ্যালকোহল কিছু পরিমাণ জল ভেপার হতে শুরু করবে। ভেপার হয়ে এই মিশ্রণের মধ্যে, এই চ্যানেলের মধ্যে থাকবে। যত উপরের দিকে উঠতে থাকবে কিছু কন্ডেনসেশনও হবে। এবং মনে রাখবে, যে তরলটি কম উদ্বায়ী সেটা নিচের দিকে থাকে, আর যেটা বেশি উদ্বায়ী সেগুলো আস্তে আস্তে উপরের দিকে থাকে। আর কম উদ্বায়ী তরলটি কি হবে? ঘনীভূত হয়ে নিচের দিকে চলে আসবে। তাহলে অনেকক্ষণ ধরে যদি উত্তপ্ত করা যায়, যেটা বেশি উদ্বায়ী সেই তরলটা পাতন ফ্লাক্সের উপরে কন্ডেন্সারের মধ্যে দিয়ে এখানে কনিক্যাল ফ্লাক্সে জমা হবে। তার মানে জল ও ইথাইল অ্যালকোহল ব্যবহার করলে এখানে ইথাইল অ্যালকোহলটি এখানে পাবে এবং জলটাকে এখানে পাবে। এই হচ্ছে মিশ্রণের উপাদান পৃথকীকরণের পদ্ধতি। তোমরা বিষয়টি ভালো করে পড়বে, বইটা মন দিয়ে পড়বে, তাহলেই সেটা বুঝতে পারবে। আজকে এখানেই শেষ করলাম।